এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে যে কোনো সরকার ও কর্মকর্তাদের জন্য আদর্শ হলেন শহীদ প্রেসিডেন্ট রাইসি। ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে প্রথম আর্থিক চুক্তি সই, আগামী মাস থেকেই পাওয়া যাবে সুবিধা। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ব্যাপক যানজট, শেখ হাসিনা বলেছেন কোটা ইস্যুটি আদালতের বিষয়। এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন শহীদ ও বহু আহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে যে কোনো সরকার ও কর্মকর্তাদের জন্য আদর্শ হলেন শহীদ প্রেসিডেন্ট রাইসি। আজ ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের ও শহীদ রাইসির মন্ত্রিসভার সদস্যরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, জনাব রাইসি জনগণকে ভালোবাসতেন, মানুষের পাশে থেকে বাস্তবতা উপলব্ধি করতেন, জনগণ যা বলতেন তা শুনতেন এবং জনগণের যা প্রয়োজন তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। ইসলাম ধর্ম ঠিক এটাই করতে বলে। তিনি আরও বলেন, শহীদ রাইসি সত্যিকার অর্থেই দেশের অভ্যন্তরীণ শক্তির সামর্থ্যকে গুরুত্ব দিতেন। তিনি বিশ্বাস করতেন আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করে দেশের অনেক সমস্যার সমাধান করতে সক্ষম। আয়াতুল্লাহ খামেনেই বলেন, বিপ্লবী এবং ধর্মীয় অবস্থান ঘোষণার ক্ষেত্রে অকপটতা ছিল শহীদ রাইসির আরেকটি বৈশিষ্ট্য। বিপ্লবী অবস্থান সুস্পষ্টভাবে প্রকাশ করলে নির্দিষ্ট কিছু মানুষ, কিছু গোষ্ঠী, কিছু ব্যক্তিত্ব মন খারাপ করতে পারে এমন আশঙ্কা বিবেচনায় নিতেন না রাইসি। শহীদ প্রেসিডেন্ট রাইসির অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমি বারবার জনাব রাইসিকে একটু বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছিলাম। তিনি সবসময় বলতেন তিনি কখনোই ক্লান্ত হন না। সত্যিই তাই, এটা অবাক হওয়ার মতো বিষয়। মধ্যরাতে বিদেশ সফর থেকে ফিরে তিনি সকালে কারাজ শহরে জনসাধারণের সঙ্গে দেখা করতে চলে গেছেন। 19 মে জনতার এই প্রেসিডেন্ট ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন। নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন। এ কারণে শহীদ রাইসির সরকারের সদস্যরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছেন। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকার অন্যতম প্রধান হাতিয়ার হল দেশটির মুদ্রা অর্থাৎ ডলার। মার্কিন নীতির বিপক্ষে গেলেই এই হাতিয়ার ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। ফার্স্ট টুডে জানিয়ে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে। ফারজিন আরও বলেন, শিগগিরই ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময় সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামো উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুদেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল ও রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোনো মুদ্রা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটি দেশের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এবং এর ফলে স্থানীয় মুদ্রাকে অন্য মুদ্রায় পরিবর্তন করার কারণে সৃষ্ট অনেক ঝুঁকি দূর হবে। ইরানি ও রুশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ফারজিন বলেন, দুপক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের শেতাব নেটওয়ার্কের সাথে রাশিয়ান মির কার্ড পেমেন্ট নেটওয়ার্কের সংযোগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপটি এ মাসের শেষের দিকে শেষ হবে এবং ইরানের নাগরিকরা আগামী মাস থেকে তা ব্যবহার করতে পারবে। ইরানি নাগরিকরা রাশিয়ার এটিএম বুথগুলো থেকে রুবল গ্রহণ করতে পারবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় অবরোধ করায় শহরবাসীরা ভোগান্তিতে পড়েছে। আজ বিকেল কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর বড় এলাকা। অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। বাস সহ অন্যান্য যানবাহন প্রধান সড়কগুলো আটকা পড়ে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল 4টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়, পাশের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও হানিফ ফ্লাইওভারে ওঠানামার চাঁদখার পুল মোড় অবরোধ করে। এর সঙ্গে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ চলতে থাকায় আজিমপুর নিউ মার্কেট থেকে মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কটি দিয়েও যান চলাচল ব্যাহত হয়। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। তিনি বলেন, হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না। হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। এদিকে বাংলাদেশের বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে 37 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেল 5:30টার দিকে শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর 10 থেকে 15 মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এই দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন্স সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করছিল। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গাজা উপত্যকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ নিয়ে চতুর্থবার ওই স্কুলটিতে হামলা চালাল দখলদার সেনারা। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত ওই স্কুল ভবনে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার
ব্যবহার করছিলেন। নুসৈরাত স্কুলে হামলার একটি ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ ও ধুলার মধ্যে বয়স্ক ও শিশুরা চিৎকার করছে। তারা আহতদের পাশে দাঁড়াতে ছোটাছুটি করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ব্যস্ত একটি বাজার সংলগ্ন ওই স্কুল ভবনের উপরের তালাগুলোকে নিশানা করে ওই হামলা চালায় ইসরায়েল। এক নারী সাংবাদিকদের বলেছেন, এমন কিছু শিশুর প্রাণ গেছে যারা হামলার সময় ভবনটিতে কোরআন পড়ছিল। ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে তারা আল জাউনি স্কুল এলাকার বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে, যেসব অবকাঠামোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। তবে এই দাবি নাকচ করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ভূমি জবরদখলকারী ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে ইউএনআরডব্লিউ এর আল জাউনি স্কুলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা উপস্থিত ছিলেন, যা মিথ্যা ও বিভ্রান্তিমূলক। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের নির্মূল করা। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তারা যেসব অপরাধ করছে সেগুলোকে সবার সামনে গ্রহণযোগ্য করে তোলার জন্য তারা এসব মিথ্যে অভিযোগ আনছে। বিবৃতিতে আরও বলা হয়, শনিবারের হামলায় নিহতদের মধ্যে স্থানীয় 5 সাংবাদিকও রয়েছেন। এ নিয়ে গাজা যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে 158 জনে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 55 ফিলিস্তিনি শহীদ এবং 123 জন আহত হয়েছে। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে 38,153 জনে দাঁড়িয়েছে, আর আহত হয়েছেন প্রায় 87,830 জন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুক্রবারের নির্বাচনে পরাজিত প্রার্থী সাইদ জালিলি। তিনি শনিবার রাতে পেজেশকিয়ানের দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান। সাক্ষাতে সাইদ জালিলি দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কথা উল্লেখ করে এসব সমাধানে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, যেকোনো সমস্যার সমাধান সম্পর্কে পরিকল্পনা থাকাটাই যথেষ্ট নয়, বরং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়াও জরুরি। পেজেশকিয়ান বলেন, তিনি আগামী 4 বছর দেশ পরিচালনার ক্ষেত্রে জালিলির যেকোনো পরামর্শ সাদরে গ্রহণ করবেন। এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান শনিবার বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দুদেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিশ্বের আরও অনেক দেশের প্রেসিডেন্ট ও সরকার প্রধানই নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় 158 ফিলিস্তিনি সাংবাদিকের শাহাদাত, কাসসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনার নরকপ্রাপ্তি ও গাজার শহীদদের সংখ্যা 38,000 ছাড়িয়ে যাওয়া ফিলিস্তিনের কয়েকটি সর্বসাম্প্রতিক খবর। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। গাজায় 158 ফিলিস্তিনি সাংবাদিকের শাহাদাত,
কাসসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনা নরকপ্রাপ্তি ও গাজার শহীদদের সংখ্যা 38,000 ছাড়িয়ে যাওয়া ফিলিস্তিনের কয়েকটি সর্বসাম্প্রতিক খবর। ফিলিস্তিনে গত 24 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে সে সম্পর্কে পার্স টুডের রিপোর্ট। গাজায় শহীদদের সংখ্যা 38,000-এরও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 8 অক্টোবর থেকে এ পর্যন্ত অর্থাৎ 274 দিনের ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছেন গাজার 38,098 জন এবং আহত হয়েছে 87,705 জন। 10,000-এরও বেশি নিখোঁজ ফিলিস্তিনি। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যাও 10,000-এরও বেশি। ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। দখলদার ইহুদিবাদীরা গাজায় ভারী সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না। অনেক ফিলিস্তিনি এমন সব কবরে দাফন হয়ে আছেন যেসব কবরের কোনো চিহ্ন নেই। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহীদ সাংবাদিকদের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়িয়েছে। গাজার আন নুসাইরাত এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে ফিলিস্তিনি সাংবাদিক আমজাদ জাজু ও তার স্ত্রী ওয়াফা আবু দাবআন সহ 10 ফিলিস্তিনি শহীদ হন। 10 ইসরায়েলি সেনা নরকপ্রাপ্তি। এদিকে হামাসের ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের এক বিচিত্রময় হামলায় 10 ইহুদিবাদী আগ্রাসী সেনা নরকে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুজাইয়া এলাকায় এই অভিযানে ইসরায়েলের একটি মিরকাভা ট্যাঙ্কও ধ্বংস হয়েছে। কিরিয়াত শামুনায় ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর গোলাবর্ষণ। গাজায় ও লেবাননে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ কিরিয়াত শামুনার ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে বিপুল সংখ্যক কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। শালুমি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ভবনও ইসরায়েলি রকেট হামলার শিকার হয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের ব্যাপারে হামাসের নতুন প্রস্তাব। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর 16 দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং ইসরায়েলি সেনাদের পিছু হটার বিষয়কে সুনিশ্চিত করতে হবে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে। এর আগে বাইডেনের প্রস্তাবের জবাবে হামাস বলেছিল যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চিত দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে হামাস অটল ছিল, কিন্তু এখন হামাস বলছে 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দিতে হবে। গাজায় যেকোনো বিদেশি সেনা প্রবেশের বিরুদ্ধে হামাসের কঠোর অবস্থান। হামাস এক বিবৃতিতে গাজার যুদ্ধ পরবর্তী যেকোনো সম্ভাব্য পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। গাজার পরিচালনার বিষয়ে আরোপিত কোনো নেতৃত্ব বা অভিভাবকত্ব মেনে নেবে না ফিলিস্তিনি জনগণ, কারণ এ ধরনের কোনো কিছু আরোপ করা হবে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও নিজ ভাগ্য নির্ধারণের অধিকারের লঙ্ঘন। ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে একটি মার্কিন দৈনিকে খবর এসেছে। গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্য ইসরায়েল সেখানকার ভবনগুলো, অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এভাবে ইসরায়েলিরা পুরো গাজার দখলদারিত্ব কায়েম করে সেখানকার সম্পদ লুট করতে চায়। এদিকে ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন, গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সময় ঘনিয়ে এসেছে বলে ওই সাংসদ দাবি করেছেন। ইসরায়েল গাজায় তেমন কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যম ও এমনকি তার যুদ্ধ অবসানেরও মাধ্যম বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল নিজেই অন্যদের চেয়ে বেশি মাত্রায়। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।